আমাদের গ্রামখানি অনেকটা উপদ্বীপের মতো। তার পূর্ব ও উত্তর দিক দিয়ে একটি নদী প্রবাহিত হয়ে পশ্চিম দিকে আরেকটি বড় নদীর ভিতর গিয়ে পড়েছে। পৃথিবীর মাটির সঙ্গে আমাদের গ্রামের অবিচ্ছিন্ন যোগ আছে কেবল দক্ষিণ দিকে, কিন্তু সে যোগটুকু না থাকলেও আমরা হয়তো দুঃখিত হতাম না। আমাদের গ্রামের উত্তর প্রান্তের নদীর কিনারায় যে শ্মশান আছে, এই অঞ্চলে তার চেয়ে বড় শ্মশান নেই, এবং সেই শ্মশানে শবদাহ করবার জন্য দূর গ্রাম থেকেও লোক আসে ওই দক্ষিণ দিক দিয়েই। এখানে যে শ্মশানেশ্বর মহাদেব বিরাজ করছেন, তিনি নাকি অত্যন্ত জাগ্রত দেবতা। যদিও তিনি যে নিদ্রাগত না হয়ে অহরহই জাগ্রত হয়ে আছেন, এমন কোনো প্রমাণ আমরা পাইনি, কিন্তু অধিকাংশ লোক সেই কথাই বিশ্বাস করে। অতএব দেবতার মহিমায় এখানকার শ্মশানটি পরিণত হয়েছে মহা শ্মশানে। সব যাত্রীদের অস্বাভাবিক ও তীক্ষ্ণ কণ্ঠ থেকে ঘন ঘন হরিবোল ধ্বনি উঠে আমাদের গ্রামের আকাশ বাতাসকে মুখরিত করে তোলে যখন তখন। দিনের বেলা সেই শোরগোল কোনো রকম সহ্য করা যায়, কিন্তু নিস্তব্ধ গভীর রাতে সে চিৎকার অমানসিক হয়ে চতুর্দিকে সৃষ্টি করে কেমন একটা অসহনীয় অপার্থিব ভাব। ঘুমন্ত শিশুরা পর্যন্ত ভয়ে পেয়ে জেগে কোকিয়ে কোকিয়ে কেঁদে ওঠে। গ্রামখানি পুরোপুরি দ্বীপ হলে এ ঝঞ্ঝাট পোয়াতে হতো না। পল্লীগ্রামের মহাশ্মশানের ভয়াবহ বীভৎসতা কলকাতার বাসিন্দারা ধারণায়ও আনতে পারবেন না। কলকাতা শ্মশানগুলোকে তো বাহির থেকে দেখলে শৌখিন মানুষদের বসত বাড়ির মতো লাগে। তাদের ভিতরটাও জীবন্ত জনতার আনাগোনা ও কণ্ঠস্বরে সর্বদাই সদ্দিত হয়ে থাকে। এমনকি সেখানে অমাবস্যার রাত্রির অন্ধকারও ঘুচিয়ে দেয় বহু ইলেকট্রিকের বাতি। কিন্তু পল্লীগ্রামের মহাশ্মশান বড় ভয়াবহ ঠাই। নিঝুম রাতে সেখানে পদার্পণ করলে সর্বাঙ্গে জাগ্রত হবে বিভীষিকার রোমাঞ্চ। হলুদ বরণ চাঁদের পাণ্ডু আলো চারিদিকে প্রকাশ করে অস্পষ্টতার রহস্য, এবং তারই সঙ্গে দুটো একটা হ্যারিকেন লণ্ঠন টিম টিম করে জ্বলেও স্পষ্ট করে দেখাতে পারে না কোনো কিছুই। বাতাসে বাতাসে জেগে ওঠে যেন মরন্ত রোগীর নাভিশ্বাস, এবং তাই শুনে চতুর্দিকের কালো কালো দানবের মতো মস্ত মস্ত গাছপালারাও শিউরে শিউরে কেঁদে কেঁদে ওঠে, সভয়ে ও সশব্দে। এখানে ওখানে ছাড়া ছাড়া হয়ে অপচ্ছায়ার মতো নড়াচড়া করে যে সব জ্যান্ত মানুষ, তাদের সংখ্যা এক হাতের আঙ্গুলেই গুনে ফেলা যায়। একটি কি দুটি কিংবা বড়জোর তিনটি চিতা দূরে লক লক করে ওঠে ক্রুদ্ধ নরক নাগিনীর জ্বলন্ত রক্ত জিহার মতো। কোনো বৃক্ষের অদৃশ্য শাখায় বসে অশুভ কণ্ঠে আচমকা চ্যাঁ চ্যাঁ করে ওঠে একাধিক পেঁচা, চমকে দেয় জীবন্তদের অন্তরাত্মাকে। স্থানে স্থানে রাশিকৃত ভাঙা কলসি ও মাংসহীন অস্থি প্রভৃতির সঙ্গে পড়ে থাকে কোনো অগ্নিদগ্ধ মানুষের ভয়াল দেহ। কারণ এখানে শহরের মতো সবসময় মৃতদেহকে নিঃশ্বাসে পুড়িয়ে ফেলা হয় না। দূরে আনাচে কোনাচে যেখানে চোখ যায়, যা কিছু দেখে সব ছায়ার মতো। সেখানে হয়তো মানুষের আধপোড়া দেহের অংশ বিশেষ নিয়ে মারামারি টানাটানি ছেঁড়াছেড়ি করে শৃগাল কুকুরের দল। বিশ্রী চিৎকার বিষাক্ত করে চতুর্দিক। তারও পরে আরও দূরে যেখানে যেতে নারাজ হয় মানুষের দৃষ্টি, মনে সন্দেহ জাগে, সেখানে হয়তো চলাফেরা করছে এমন মৃত মানুষের জনতা। পার্থিব জগতে ঠাঁই না থাকলেও রাজি নয় যারা পৃথিবীর মাটি ত্যাগ করতে। বন্ধ হয় জীবন্তদের পদচালনা, স্তম্ভিত হয়ে যায় চক্ষু, মন এবং দেহ। তারও উপরে থেকে থেকে মাথার উপর দিয়ে দানা ছটফট করতে করতে উড়ে যায় নিশীথির বৃহত্তম কালো প্রজাতির অমংস লকর ও নির্বাক বাদুরের দল। অভিধান শ্মশানের আরেকটি নাম দিয়েছে প্রেতভূমি। এর নাম মিথ্যা নয়। পল্লীগ্রামে শ্মশান দেখলে প্রেতভূমি ছাড়া আর কিছুই মনে হয় না। এমনই এক শ্মশান থেকে প্রায় সিকি মাইল দূরে আমরা বাস করি। আমাদের বাড়ি হচ্ছে গ্রামের শেষ বাড়ি। তারপর একটা ছোট মাঠ, তারপরে একটা ছোট জঙ্গল, তারপরেই নদীর ধারে শ্মশান। কৃষ্ণপক্ষের কালো রাতের জন্য
আসর ছেড়ে মিলিয়ে গেল সন্ধ্যার ঝাপসা আলো। সেদিন কি বিষম ঘুমট। বাতাসের দম যেন একেবারে বন্ধ হয়ে গিয়েছে, নড়ছে না গাছের একটা পাতা পর্যন্ত। ঘরের ভেতরে টেকা দায়। বাড়ির বাইরে রোয়াকে এসে বসলুম এবং হাত পা ছড়িয়ে ভালো করে বসতে না বসতেই শুনল বহু কণ্ঠের চিৎকার, বল হরি হরিবোল, বল হরি হরিবোল হরিবোল, বল হরি বল হরিবোল হরিবোল, বল হরি হরিবোল হরিবোল, বল হরি হরিবোল। ঝিল্লি মুখর উত্তপ্ত অন্ধকার রাত্রে এই মৃত্যুধ্বনির মনের মধ্যে জাগিয়ে তুলল অশান্তি। একটু তফাতে আমার বাড়ির সামনে শ্মশানে যাওয়ার রাস্তা, কিন্তু চারিদিকে এত অন্ধকার যে সব যাত্রীদের কাউকে দেখতে পেলুম না। কেবল শোনা যেতে লাগলো হরিনামের সেই শব্দময় বিভীষিকা। ক্রমে তা ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে গেল এবং পরে একেবারে থেমে গেল। বুঝলুম শ্মশানে পৌঁছেছে সব যাত্রীরা। সব যাত্রীদের কণ্ঠ মৌন হলো বটে, কিন্তু পল্লীগ্রামের রাতের কতকগুলি নিজস্ব ধ্বনি আছে। থেকে থেকে গাছের পাতাদের ফিসফিস, হঠাৎ জেগে ওঠা পাখিদের ডানা ঝাড়া, গাছের তলায় শুকনো পাতাদের ভিতরে সরসর শব্দ তুলে হয়তো চলে যায় কোনো সাপ বা সরীসৃপ, হয়তো ডেকে ওঠে কর্কশ স্বরে একটা কি দুটো তক্ষক, কিংবা শোনা যায় শৃগাল সবার স্বল্পস্থায়ী হট্টগোল। এবং ওই সবের উপরেও সর্বক্ষণ জেগে থাকে ঝিঝি পোকাদের একটি আর্তনাদ। বেশ খানিকক্ষণ ধরে ঘরে বসে শুনছিলাম সেই রাত্রির ধ্বনি। তারপর চোখের পাতায় জড়িয়ে আসতে লাগলো তন্দ্রার আমেজ। উঠি উঠি করছি, হঠাৎ যেন অন্ধকার ফুরিয়ে একেবারে আমার সম্মুখে এসে দাঁড়ালো এক সুদীর্ঘ ছায়ামূর্তি। এত আচম্বিতে, এত নিঃশব্দে তার আবির্ভাব, চমকে না উঠে পারলুম না। শুধলাম, কে? অন্ধকারে দেখতে পেল মূর্তিটির চোখ দুটি চকচক করে উঠল। সে অত্যন্ত গভীর ও শুষ্ক স্বরে বলে উঠল, ক্ষুধার্ত অতিথি। অতিথি এই রাতে? ক্ষুধার্তের সময় অসময় নেই, কেবল ক্ষুধার্ত নই, আমি শীতার্ত। শীতে ঠক ঠক করে কাঁদছি। আগে বাড়ির ভিতরে একটু আশ্রয় দিন, বাইরে আর দাঁড়াতে পারছি না। মহাবিস্ময়ে বলে উঠল, বলের কি মশাই, আপনার শীত করছে আর এদিকে দারুণ ঘুমটে সিদ্ধ হয়ে যাচ্ছি আমি। সে যেন কাঁপতে কাঁপতে বলে উঠল, বিশ্বাস হচ্ছে না আমার কথায়? তাহলে এই দেখুন, ওই আব্বার হাত কই? আমার একখানা হাত বাড়িয়ে দিল, সেও হাত বাড়িয়ে ধরলো আমার হাতখানা। কিন্তু পর মুহূর্তে আমি শিউরে উঠি, তাড়াতাড়ি নিজের হাতখানা টেনে নিলুম। উফ, কি অসম্ভব ঠান্ডা তার হাত, ঠিক যেন জমাট বাঁধা বরফ দিয়ে করা। সে কাতর স্বরে বলল, বাড়ির ভিতরে চলুন, বাড়ির ভিতরে চলুন, আমি আর বাইরে দাঁড়াতে পারছি না। বাড়িতে ঢুকে ভিতর থেকে সদর দরজাটা বন্ধ করতে যাচ্ছি, হঠাৎ আকাশে এদিক থেকে ওদিক পর্যন্ত চিরে ফালা ফালা দিয়ে দপদপিয়ে চোখ ধাঁধিয়ে জ্বলে উঠল একটি অতি দীর্ঘ বিদ্যুৎ শিখা। তারপরেই বজ্রের গর্জন। ইতিমধ্যে অন্ধকারে কখন যে আকাশটায় ভয়ে পুঞ্জীভূত হয়ে উঠেছে মেঘের পর মেঘের দল, সেটা একেবারেই আমার নজরে আসেনি। বোধহয় বৃষ্টি পড়তে আর দেরি নেই। বৈঠকখানায় প্রবেশ করে টেবিল ল্যাম্পটা উস্কে দিলুম। তারপর কৌতূহলী দৃষ্টি ফেললুম সেই ক্ষুধার্ত ও শীতার্থ অতিথির দিকে। অদ্ভুত, সবই অদ্ভুত। যেমন ঢ্যাঙা তেমনি রোগা তার দেহ, খালি গা খালি পা, কোমরে জড়ানো একখানা নতুন কাপড়। দেহের কোথাও যেন মাংস নেই, কেবল চাদর দিয়ে ঢাকা আছে যেন হাড়গুলো। কুচকুচে কালো রং, মাথায় বড় বড় চুল, বিশৃঙ্খল। মুখের দুই পাশ চুপসে বসে গিয়েছে, শুকনো ঠোঁট দুখানা ঠেলে দাঁতগুলো বেরিয়ে পড়েছে বাইরে, যেন মূর্তিমান দুর্ভিক্ষ। আর কি বুভুক্ষ দৃষ্টি! জানি না, বুকের কাছটা কেমন যেন ছমছম করে উঠল। সঙ্গে সঙ্গে শুনল বাড়ির বাইরে ঝড়ের চিৎকার।
থরথর করে কেঁপে উঠে আগন্তুক বলল, ঠান্ডা হাওয়া আসছে, জানালাটা বন্ধ করে দিন, জানালাটা বন্ধ করে দিন। জানালা বন্ধ করে ফিরে দাঁড়িয়ে বলল, মহাশয় কি কোনো ব্যামো ট্যামো হয়েছিল? ব্যামো? হ্যাঁ, হয়েছিল বই কি, শক্ত ব্যামো। সুবিধে পেয়ে শত্রুরা আমাকে জমের বাড়িতে পাঠাতে চেয়েছিল, তাই তো আমি তাদেরকে ফাঁকি দিয়ে পালিয়ে এসেছি। শত্রু? শত্রু আবার কারা? জ্ঞাতির শত্রু মশাই, জ্ঞাতির শত্রু। তাছাড়া আবার জমের বাড়ি পাঠাতে চাইবে? আপনার কথা আমি ভালো করে বুঝতে পারছি না। তারা কি আপনাকে খুন করতে চেয়েছিল? বেশি কথা বলার শক্তি আমার নেই, শুনছেন না? ঝড়ের সঙ্গে আবার বৃষ্টি নামলো, পৃথিবী এমনি ভাসবে, শীত আরো বাড়বে। আমি শীতার্ত, আমি ক্ষুধার্ত। উফ, কি খিদে পেয়েছে, আমি ক্ষুধার্ত। কিছু খেতে দিন মশাই, আগে কিছু খেতে দিন। বললুম, এত রাতে বাড়ির সকলেরই খাওয়া দাওয়া হয়ে গেছে, তবু চেষ্টা করে দেখছি, একটু অপেক্ষা করুন। কিন্তু বেশি কিছু দিতে পারবো বলে মনে হয় না। যা পারেন তাই দিন, যা পারেন তাই দিন। ও শত্রু না খাইয়ে মারবে বলে কতদিন আমাকে কিছু খেতে দেয়নি, কতদিন আমি উপোস করে আছি। বাড়ির ভিতরে গিয়ে কোনো রকমে সংগ্রহ করলাম কিছু ভাত, কিছু তরকারি, খান তিনেক রুটি, 2টি সন্দেশ ও 4টি নারকেল নাড়ু থালার উপরে তাই সাজিয়ে নিয়ে ফিরে এলুম বৈঠকখানায়। দেখলুম একদিকে বিস্ফারিত চোখে তাকিয়ে অত্যন্ত আড়ষ্টভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আগন্তুক যেন কান পেতে কি শুনছে। চোখ দেখলে মনে হয় তার দৃষ্টি যেন ঘরের নীরের দেওয়াল ভেদ করে গিয়েছে বাইরে কত দূরে। বললুম, আপনার খাবার এনেছি। সে যেন আমার কথাই শুনতে পেল না। আচমকা ফিরে দাঁড়িয়ে ত্রস্ত স্বরে সে বলে উঠল, তারা আসছে, তারা আসছে। বিপুল বিস্ময়ে জিজ্ঞেস করলুম, কারা আসছে? আমার শত্রুরা, আমি তাদের পায়ের শব্দ শুনতে পাচ্ছি, আমি তাদের দেখতে পাচ্ছি। আমি চললুম, আমি চললুম। সে কি, আপনার খাবার এনেছি যে? না না, আমি আর খাবো না, আমি ক্ষুধার্ত নই। শত্রুরা আবার আমাকে জমের বাড়ি পাঠাবার জন্য ছুটে আসছে, আমি পালাই, আমি পালাই। বলতে বলতে সে ছুটে ঘর থেকে বেরিয়ে গেল এক উদ্ভ্রান্তের মতো। তারপরেই দুম করে সদর দরজার খোলবার শব্দ হলো। হতভম্বের মতো খাবার থালা হাতে করে দাঁড়িয়ে অবাক হয়ে ভাবতে লাগলাম, কে এই আশ্চর্য লোকটা? পাগলাগারদ থেকে পালিয়ে আসেনি তো? সদর দরজার কপাট দুখানা ঝোড়ো হাওয়ায় দুমদাম করে একবার বন্ধ হচ্ছে, একবার খুলে যাচ্ছে। তখন পৃথিবীর আর সব শব্দ একেবারে স্তব্ধ হয়ে গিয়েছে ঝড় বৃষ্টির দাপটে। দরজাটা আবার বন্ধ করে দেওয়ার জন্য এগোচ্ছি, অচম্বিতে দেখি 6-7 জন লোক সবেগে দৌড়ে এসে হুড়মুড় করে বাড়ির ভিতর ঢুকে পড়ল। হ্যারিকেনের লণ্ঠনটা তুলে সবিস্ময়ে জিজ্ঞেস করল, কে? তাদের মধ্যে একজন বলল, আমরা শ্মশান থেকে পালিয়ে আসছি। পালিয়ে আসছেন কেন? এমন দুর্যোগে শ্মশানে কোন মানুষ তিষ্ঠতে পারে? ছুটতে ছুটতে এই পর্যন্ত এসে আপনার বাড়িতে আলো দেখে এখানেই ঢুকে পড়েছি। তাহলে আপনাদের সবদাহ করা শেষ? না মশাই না, আমাদের কপাল আজ বড়ই মন্দ। সব শ্মশানে রেখে পাশের জঙ্গলে কাঠ কাটতে গিয়েছিল, কিন্তু ফিরে এসে দেখি খাটের উপর থেকে মরা অদৃশ্য হয়ে গেছে। আশ্চর্য ব্যাপার মশাই, অবাক কাণ্ড।